রাইতের বেলা যখন চারদিক একদম নিঝুম, গ্রামের কুত্তাডি পর্যন্ত যখন ডাকন বন্ধ কইরা দিয়া ঘুমায়া পড়ে, তখন কি হয় জানেন? সবাই ভাবে গ্রামের সব মানুষ শান্তিতে ঘুমাইতেছে, কিন্তু না। ওই যে বাঁশঝাড়ের পাশের ওই ঘরটা, ওই ঘরের জানলা দিয়া একটু খেয়াল কইরা দেখেন তো। ঘরের ভিতরে ঘুটঘুটে আন্ধার, কিন্তু বিছানার উপরে কম্বলের নিচে থাইকা একটা মরা নীল রঙের আলো বাইর হইতাছে। আর ওই আলোর নিচে শুইয়া শুইয়া একটা জ্যান্ত মানুষ তিলে তিলে নিজেরে শেষ কইরা দিতাছে, নিজের হাতে নিজের গলার টিপা ধরতাছে। আরে না, কোনো দড়ি দিয়া ফাঁসি দিতাছে না, এই ফাঁসি আরো ভয়ঙ্কর। এইটা হইল এমন এক ফাঁসি যেইখানে মাইনষের জান যায় না, কিন্তু ভিতরের আত্মাটা মইরা পুইছা যায়। রাইতের পর রাইত চোখের ঘুম হারাম কইরা নিজের ইজ্জত, নিজের যৌবন, নিজের সব কিছু একটা কাঁচের স্ক্রিনের পিছনে বিসর্জন দিতাছে। এই যে মোবাইল নামের বাক্সটা, এইটা দিয়া যেই বিষ গেলা শুরু হইছে, এই বিষের নাম শুনলেই তো মাইনষের গা শিউরায়া ওঠে। আজকে আপনারে এমন একটা কাহিনী কমু, যেই কাহিনী শুনলে আপনার বুকের ভিতরটা হু হু কইরা কাইন্দা উঠব। মনে হইব, আহারে, এইটা তো শুধু ওই বাড়ির ছেলের গল্প না, এইটা তো আমার আশেপাশের বা আমার নিজেরই চেনা কোনো জীবনের গল্প। চলেন, তার নাম ধরি আমরা রতন। রতন আসিল গ্রামের খুব সোজা সরল একটা পোলা। ওই যে মাঠে গিয়া কাদা মাখামাখি কইরা গোল্লা ছুট খেলত, বর্ষাকালে খাল বিলে গিয়া গামছা দিয়া পুঁটি মাছ ধরত। মা যখন মাটির চুলায় ভাত রানত, তখন রতন দৌড়ায়া আইসা মায়ের আঁচল ধইরা কইত, ও মা, আমারে তাড়াতাড়ি খাইতে দে, আমার খুব খিদা লাগছে। মা তারে নিজের হাতে মাখাইয়া ভাত খাওয়াইয়া দিত। কি সুন্দর হাসি আসিল পোলাটার মুখে। গ্রামের মুরব্বীরা রাস্তা দিয়া যাওয়ার সময় রতনরে দেখলে কইত, মাশাআল্লাহ, পোলাটা খুব ভালো, পড়ালেখায় যেমন, আদব কায়দায়ও তেমন, এই পোলা একদিন অনেক বড় হইব। রতনের চোখের দিকে তাকাইলে মনে হইত আসমানের মতো পরিষ্কার, কোনো পাপ নাই, কোনো কালিমা নাই। 5 ওয়াক্ত মসজিদে যাইত, সবার লগে হাসি মুখে কথা কইত। এই রতনরে দেখলে যে কারো পরাণ জুড়াইয়া যাইত। কিন্তু কপাল পোড়া শুরু হইল কবে জানেন? যখন সে একটু বড় হইল। ওই যে পোলাপান যখন হাই স্কুলে যায়, তখন তো শরীরে নতুন রক্ত, মনে নতুন জোর। রতনের হাতেও একদিন আইল একটা বড় মোবাইল, ওই যে ইন্টারনেটওয়ালা মোবাইল। প্রথম প্রথম তো সে এইটা দিয়া খালি গজল শুনত, ওয়াজ শুনত, আর ইউটিউবে নানান রকম হাসির জিনিস দেখত। সব ঠিকঠাকই আসিল, কিন্তু একদিন ওই স্কুলের পিছনের আমবাগানে বইসা তার কয়জন বন্ধু মিলা কি জানি একটা দেখতাছিল। রতন তো সোজা পোলা, সে গিয়া জিগাইল, কিরে, তোরা এইখানে ঘাড় গুইজা কি দেখোস? বন্ধুরা মুচকি মুচকি হাইসা তারে কইল, আরে বেটা, তুই তো খ্যাত, দুনিয়ার কত মজা তুই জানোসই না, আয় একটু দেখা যা। রতন প্রথমে রাজি হয় নাই। তার ভিতরের বিবেক তারে কইতাছিল, যাস না রতন, ওইখানে খারাপ কিছু আছে। কিন্তু ওই যে শয়তান, শয়তান তো মাইনষের কানের কাছে ফিসফিস কইলা কয়, আরে একবার দেখলে কিছু হয় না, জাস্ট একবার দেখ, দেখবি কেমন লাগে। রতন বন্ধুদের পাল্লায় পইরা ওই কাঁচের স্ক্রিনের দিকে একবার তাকাইল, আর ওই একবার তাকানোটাই যে তার জীবনের সবচেয়ে বড় কাল হইয়া দাঁড়াইব, সেইটা সে স্বপ্নেও ভাবে নাই। প্রথম দিন দেইখা রতনের বুকের ভিতর কেমন জানি ধরফর কইরা উঠছিল। মনে মনে কইছিল, ছি, এইগুলা কি দেখলাম, আমি আর জীবনেও এইগুলা দেখমু না। বাসায় আইসা সে অজু কইরা নামাজ পড়ছে, তওবা করছে, কিন্তু শয়তান কি আর এত সহজে ছাড়ে? শয়তানের কামই হইল মাইনষের রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা যাওয়া। কয়েকদিন পর যখন রাইতে সে একা ঘরে শুইয়া আসে, চারদিক নিঝুম, তখন তার মনের ভিতর ওই ছবিগুলো আবার ভাইসা উঠল। সে আবার ভাবল, একটুখানি দেখি, মাত্র 2 মিনিট দেখমু, তারপর কাইটা দিমু। এই যে একটুখানি দেখি আর মাত্র 2 মিনিট, এই দুইটা কথাই হইল শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। এই ফাঁদে যে পা দিছে, তার আর রক্ষা নাই। রতন ওই দিন রাতে আবার দেখল, এর পরের দিন আবার দেখল। ধীরে ধীরে যেই পোলা মাঠে গিয়া খেলত, সে এখন বিকালবেলা ঘরের দরজা লাগাইয়া পইরা থাকে। যেই পোলা মায়ের হাতের ভাত ছাড়া খাইত না, সে এখন খাওয়ার সময় হইলে কয়, আমার খিদা নাই।
মা জিগায়, কিরে বাজান, তোর কি হইছে? শরীরটা কি খারাপ? রতন বিরক্ত হইয়া কয়, আরে না, আমার কিছু হয় নাই, তুমি যাও তো এখান থেকে। আস্তে আস্তে রতনের চেহারার জৌলুস কমতে শুরু করল। ওই যে চাঁদের মতো মুখ আসিল, সেই মুখে কেমন জানি একটা মরা মরা ভাব জ্বইলা আসলো। চোখের নিচে কালি পইরা গেল, গালগুলা ভাইঙা গেল। সব সময় মন মরা হইয়া থাকে, কারো লগে কথা কইতে ভালো লাগে না, কেউ কিছু জিগাইলে খালি রাগ দেখায়। আসলে তার ভিতরে যে একটা বিরাট যুদ্ধ চলতাছে, সেইটা তো আর কেউ জানে না। রতন নিজে বুঝতে পারতাছে যে সে একটা গভীর কুয়ায় পইরা যাইতাছে, কিন্তু সে ওই কুয়া থেকে আর উঠতে পারতাছে না। যখন সে এই খারাপ কাজটা করে, তারপর তার বুকের ভিতর যে কি কষ্ট হয়, সেইটা শুধু সে নিজেই জানে। কাজটা করার পর মোবাইলটা ছুঁইরা ফাইলা দিয়া সে 2 হাত দিয়া নিজের মাথা চাইপা ধরে। চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ে। সে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে আর কয়, আল্লাহ, আমারে তুমি মাফ কইরা দাও, আমি আর জীবনেও এই কাজ করব না। আমার খুব কষ্ট হইতাছে, আমার বুকের ভিতরটা ফাইটা যাইতাছে, আমি এই নর্দমা থেকে বাইর হইতে চাই। কিন্তু পরের দিন যখন আবার রাত নামে, আবার যখন একা হয়, তখন সব ওয়াদা, সব তওবা ভুইলা গিয়া সে আবার ওই মোবাইলের স্ক্রিনের দিকেই তাকায়। এই যে চক্র, এইটা একটা মাকড়সার জালের মতো। মাকড়সার জালে যখন কোনো পোকা আটকায়, তখন সে যত বেশি ছটপট করে, তত বেশি প্যাচেরা যায়। রতনের অবস্থাও হইল ঠিক সেই রকম। সে যতই বাঁচার চেষ্টা করে, এই জঘন্য নেশা তারে ততই আষ্টে পিষ্টে জড়ায়া ধারে। গ্রামের মানুষজন এখন আর রতনরে আগের মতো দেখে না। কেউ কেউ কয়, পোলাটার মনে হয় কোনো অসুখ করছে, বাতাস লাগছে হয়তো। কিন্তু আসল অসুখ তো তার মনে, তার মগজে। এই অসুখের কোনো ওষুধ নাই কবিরাজের কাছে। এই অসুখ এমন এক পোকা, যেইটা ভিতর থাইকা তারে কুইরা কুইরা খাইতাছে। আগে যে রতন নামাজ পড়ত, এখন সে নামাজের কথা শুনলেই কেমন জানি গা এড়াইয়া যায়। তার মনে হয়, আমি এত খারাপ কাজ করি, এত নোংরা জিনিস দেখি, আল্লাহ কি আমার নামাজ কবুল করব? আমার মতো পাপীর তো মসজিদে যাওয়ার কোনো অধিকার নাই। এই শরমে, এই লজ্জায় সে আল্লাহর ঘর থাইকাও দূরে সইরা যাইতে লাগল। একদিনের কথা শোনেন। খুব রাইতে বাইরে ঝুমঝুম কইরা বৃষ্টি পড়তাছে। টিনের চালে বৃষ্টির শব্দ, কি যে একটা মায়াবী পরিবেশ। মা উইঠা রতনের ঘরে গেল। ভাবল, বৃষ্টির রাইতে পোলার হয়তো শীত লাগতাছে, একটা কাঁথা গায়ে দিয়ে আসি। মা আস্তে কইরা দরজাটা ঠেলল। দরজাটা পুরোপুরি লাগানো আছিল না। মা ভেতরে ঢুইকা যেটা দেখল, সেইটা দেখা মায়ের পায়ের তলা থাইকা মাটি সইরা গেল। রতন তো টের পায় নাই যে মা আইছে, সে তার ওই নেশায় ডুব দিয়া আসিল। মা কিচ্ছু কয় নাই, খালি মুখটা চাইপা ধইরা ঘর থাইকা বাইর হইয়া আইল। বারান্দায় গিয়া বৃষ্টির মধ্যে দাঁড়ায়া মা হাউমাউ কইরা কান্দন শুরু করল। হায়রে আমার পেটের নাড়ি ছেঁড়া ধন, আমি তোমারে কত কষ্ট কইরা বড় করছি, আর তুমি যেই নোংরা নর্দমায় পইরা নিজের জীবনটা শেষ কইরা দিতাছ। মায়ের কান্দনের শব্দ ওই বৃষ্টির শব্দের লগে মিশা গেল, কিন্তু রতনের কানে ওই কান্দন আর পৌঁছাইল না। সে তখন নিজের বানানো নরকের ভিতরে হাবুডুবু খাইতাছে। আপনারা যারা আমার কথা শুনতাছেন, আপনাদের কি একবারও মনে হইতাছে না যে এই রতন তো অন্য কেউ না? এই রতন তো হয়তো আমি নিজেই। হয়তো আমার ঘরেও এমন একটা রাত পার হইছে। বুকের ভিতরটা কি একটু কাঁপতাছে না? যখন মানুষ এই খারাপ নেশায় জড়াইয়া যায়, তখন তার দুনিয়াটা খুব ছোট হইয়া যায়। তার কাছে বাপ, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আকাশ, বাতাস, নদী, মাঠ কিচ্ছু আর ভাল লাগে না। তার শুধু মনে হয়, কখন একটু একা হমু আর কখন ওই মোবাইলটা হাতে নিমু। নিজের সুন্দর একটা জ্যান্ত শরীর, সুন্দর একটা জীবন সে নিজের হাতে জবাই কইরা দিতাছে। মানুষ যখন কোনো নেশা করে, যেমন বিড়ি সিগারেট খায়, তখন চারপাশের মানুষ দেখতে পারে, গন্ধ পায়। কিন্তু এই যে পর্নোগ্রাফির নেশা, এইটা হইল নীরব ঘাতক। কেউ টেরও পায় না, কিন্তু ভিতর দিয়া একটা জ্যান্ত মানুষ পুরাপুরি শেষ হইয়া যায়। শুধু কি আয়নার সামনে দাঁড়াইলে কষ্ট হয়? পড়ালেখার বই খাতা সামনে নিয়ে বসলেও তার চোখ দিয়া পানি পড়ে। আগে যেই পড়া একবার দেখলে মুখস্থ হইয়া যাইত, এখন 10 বার পড়লেও মাথায় কিচ্ছু ঢোকে না। মাথাটা সবসময় কেমন জানি জ্যাম হইয়া থাকে। মনে হয় মাথার ভিতর কে জানি পাথর বাইন্ধা রাখছে। ক্লাসে মাস্টার মশাই যখন কিছু জিগায়, রতন ফ্যাল ফ্যাল কইরা তাকায়া থাকে। মাস্টার বকা দেয়, কয়, কি রে রতন, তুই দিন দিন এমন বোকা হইয়া যাইতাছস কেন? রতন মাথা নিচু কইরা থাকে। তার তো কইবার উপায় নাই যে তার মাথার ভিতরের সব বুদ্ধি, সব মেধা ওই মোবাইলের নোংরা আলো শুষা নিয়ে গেছে।
স্মৃতিশক্তি এমন কইমা গেছে যে সকালে কি দিয়া ভাত খাইছে সেইটাও অনেক সময় মনে করতে পারে না। একটা জ্যান্ত মানুষ কেমন কইরা যে একটু একটু কইরা বোকা আর পাগল হইয়া যাইতাছে সেইটা দেইখা বুকটা ফাইটা যায়। এই কষ্ট তো কাউরে দেখানো যায় না, কাউরে বোঝানাও যায় না। রতন মাঝে মধ্যে আয়নার সামনে গিয়া দাঁড়ায়। আয়নায় নিজের মুখের দিকে তাকাইয়া সে নিজেই ভয় পায়। ভাবে, এটা কে? এটা তো আমি না। আমার তো এমন হওয়ার কথা ছিল না। আমি তো চাইছিলাম মানুষের মতো মানুষ হমো, বাপ মায়ের মুখ উজ্জ্বল করুম, কিন্তু আইজ আমি এই কোন চিপায় আইসা আটকা পড়লাম। চোখের পানিতে বুক ভাইসা যায় রতনের। সে আয়নায় নিজেরে থাপ্পড় মারে, নিজের চুল নিজে টাইনা ছিঁড়তে চায়। মনে মনে কয়, আমি কেন পারতাছি না? আমার কি কোনো জোর নাই? আমি কি এতই দুর্বল? কিন্তু এই কান্দন, এই আফসোস, এই সব কিছু আবার ধুইয়া মুইছা সাফ হইয়া যায় যখন শয়তান আবার তার মাথায় চইরা বসে। সে এক অদ্ভুত অন্ধকারের মধ্যে ঘুইরা বেড়াচ্ছে, যেই অন্ধকারের কোনো শেষ নাই। সে তো জানে না এই অন্ধকার থাইকা বাইর হওয়ার রাস্তাটা কোথায়। সে শুধু হাতড়াইতাছে, খালি হাতড়াইতাছে। কেউ তারে আইসা একটা হাত বাড়ায়া দিতাছে না। কেউ তারে কইতাছে না যে আয় ভাই, এইখান থাইকা বাইর হওয়ার রাস্তা আমি তোরে দেখাইতাছি। ওই যে রাতের আন্ধারে রতন একা একা হাতড়াইতাছিল, কেউ তারে পথ দেখাইতাছিল না। কিন্তু আসমানের মালিক তো আর এমনে কাউরে ছাইরা দেয় না। যেই বান্দা মন থাইকা কাঁদে তার লাইগা কোনো না কোনো উসিলা ঠিকই পাঠায়া দেয়। তো একদিন আসরের নামাজের পর রতন মন খারাপ কইরা ওই গেরামের ওই বড় দিঘির পাড়ে বইসা আছে। তার মুখে চোখে দুনিয়ার সব হতাশা। মনে হইতাছে সে আর বাঁচব না, তার ভিতরের সব কিছু শেষ হইয়া গেছে। এমন সময় ওই রাস্তা দিয়া হাইটা যাইতাছিল গেরামের সুবাহান কাকা। সুবাহান কাকার বয়স হইছে, মাথায় সাদা টুপি, মুখে সাদা দাড়ি। মানুষটা যেমন সোজা সরল, তেমনি তার মনের জোর অনেক। দুনিয়ার অনেক উত্থান পথন দেখছে মানুষটা। সুবহান কাকা রতনরে দেইখা থমকা দাঁড়াইল। পোলাটার মুখের দিকে তাকাইয়া তার বুকের ভিতরটা কেমন জানি কইরা উঠল। সে রতনের পাশে গিয়া ঘাসের উপরেই বইসা পড়ল। রতনের মাথায় হাত বুলাইয়া খুব আদরের সুরে কইল, কি রে রতন, তোর কি হইছে রে? তোর মুখটা এমন আষাঢ় মাসের মেঘের মতো কালা হইয়া আছে কেন? সুবহান কাকার এই একটা কথার মধ্যে যে কত মায়া ছিল সেইটা শুইনা রতনের বুকের ভিতর জৈমা থাকা সব কষ্ট এককারে উথলাইয়া উঠল। সে আর নিজেরে ধইরা রাখতে পারল না। সুবহান কাকার দুই হাত ধইরা হাউমাউ কইরা কাইন্দা দিল। কানতে কানতে কইল, ও কাকা, আমি তো শেষ হইয়া যাইতাছি, আমারে বাঁচাও কাকা। আমি একটা এমন খারাপ নেশায় পইরা গেছি যেখান থেকে আমি আর বাইর হইতে পারতাছি না। এই মোবাইল আমার জীবনটা খাইয়া ফালাইছে কাকা। আমি না চাইলেও রাতের বেলা ওই খারাপ জিনিসগুলা দেখি। আমার মাথাটা জ্যাম হইয়া থাকে, আমার মইরা যাইতে মন চায়। সুবহান কাকা রতনের কথা শুইনা একটুও রাগ করল না, একটুও ধমক দিল না। সে রতনরে বুকের লগে জড়াইয়া ধরল। তার নিজের চোখ দিয়াও দুই ফোঁটা পানি গড়াইয়া পড়ল। সে কইল, আজকালকার এই পোলাপানগুলার যে কি সর্বনাশ হইতাছে এই বাক্সটার লাইগ্গা, সেইটা তো আমি বুঝি রে বাবা। তুই কান্দিস না। আল্লাহ যখন তোরে বুঝার তৌফিক দিছে যে তুই ভুল রাস্তায় আসিস, তাইলে তুই ঠিক রাস্তায় আবার ফিরতে পারবি। আমি তোরে কয়টা কথা কই, তুই মন দিয়া শোন। এগুলা কোনো বড় ডাক্তারের কথা না, এগুলা হইল বাঁচার সোজা উপায়। সুবহান কাকা রতনরে বুঝাইয়া কইতে লাগল। কইল, শোন রতন, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানোস? যখন মানুষ একা থাকে। তুই খেয়াল করে দেখ, যখন তুই ঘরে একা থাকোস, দরজা লাগাইয়া দিস, তখনই তোর মাথার ভিতর ওই খারাপ চিন্তাগুলা পোকার মতো কিলবিল শুরু করে। তাই আইজ থেকে তোর প্রথম কাজ হইল তুই কখনো একা থাকবি না। দিনের বেলা ঘরে থাকলেও ঘরের দরজা সব সময় খোলা রাখবি। কেউ আইসা পড়ব, কেউ দেখা ফালাবো, এই ভয়টা তোর মনের ভিতর থাকতে হইব। আর যখনই দেখবি মনটা কেমন উচাটন করতাছে, মোবাইলটা হাতে নিতে মন চাইতাছে, তুই এক্কেরে লাভ দিয়া বিছানার থেকে উইটা পড়বি। ঘরের থেকে বাইর হইয়া মায়ের কাছে গিয়া বকবি। মায়ের লগে তরকারি কাটতে বসা যাবি, নাইলে উঠানটা ঝাড়ু দিয়ে দিবি, নাইলে বাইরে গিয়া বন্ধুদের লগে আড্ডা দিবি। কিন্তু একা কোনোভাবেই থাকবি না। একা থাকা মানেই শয়তানের লগে থাকা, আর দরজা বন্ধ করা মানে নিজের কবর নিজে খোঁড়া। এরপরে সুবহান কাকা আরেকটা কথা কইল, এই কথাটা খুব দামি। কাকা কইল, রাইতের বেলা ঘুমাইতে যাওয়ার সময় হইল সবচেয়ে বিপদের সময়। চারদিকে যখন কেউ থাকে না, তখন শয়তান তোর কানের কাছে আইসা ফিসফিস করে। তাই আইজ থাইকা তুই আর মোবাইল নিয়ে বিছানায় যাবি না। ঘুমাইতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইলটা তুই তোর মায়ের হাতে দিয়ে দিবি। মায়েরে কবি, মা, আমি যদি কান্দি, আমি যদি চিল্লাপাল্লাও করি, তবুও রাইতের বেলা তুমি আমারে মোবাইল দিবা না। সকাল হইলে তারপর দিবা।
তুই যদি মোবাইল দূরে রাইখা ঘুমাইতে যাস তাইলে দেখবি প্রথম প্রথম তোর ঘুম আসবো না, ছটপট লাগবো, কিন্তু 2-3 দিন পর ঠিকই ঘুমাইসা যাব। আর সবচেয়ে ভালো হয় তুই এই বড় মোবাইলটা বেচা দে, একটা ছোট বাটনওয়ালা মোবাইল কিনা নে, যেটার মধ্যে শুধু কল করা যায় আর রিসিভ করা যায়। দুনিয়ার এই ইন্টারনেট, এই ছাইপাশ ছাড়া কি মানুষ বাইচা নাই? আমরা কি বাইচা ছিলাম না? তুই 2টা মাস এই বড় মোবাইল ছাইরা দেখ, তোর জীবনটা কেমন বদলাইয়া যায়, মাথাটা এক্কেরে ফকফকা হইয়া যাইব। রতনের চোখ দিয়া তখনও পানি পড়তাছিল। সে কাকার কথাগুলা খুব মন দিয়া শুনতাছিল। কাকা আবার কইতে লাগলো, তুই তো আগে বিকেলবেলা ওই মাঠে গিয়া ফুটবল খেলতি, দৌড়াদৌড়ি করতি, এখন তো তুই ঘর থাইকাই বাইরস না। আইস থাইকা তুই আবার মাঠে যাবি, ঘাম ঝরাইয়া খেলবি। যখন শরীরটা এক্কেরে কান্তইয়া যাইব, ঘাইমা নেয়া তুই বাড়ি আসবি, তখন গোসল কইরা ভাত খাইতে না খাইতেই দেখবি তোর চোখে এমন ঘুম আইছে যে শয়তান আর তোর আশেপাশে আসার সুযোগই পাইব না। শরীর খাটলে মাথার ভিতরের ওই আজেবাজে চিন্তা এমনিতেই পালাইয়া যায়। আর সব সময় মনটারে পরিষ্কার রাখবি। যখনই খারাপ কিছু মনে আইব, তুই সাথে সাথে অজু কইরা নিবি। অজু করলে শরীরের লগে লগে মনটাও পবিত্র হইয়া যায়। আল্লাহর কাছে কান্দবি, নামাজে গিয়া সেজদায় পইরা কবি, ও আল্লাহ, আমি তো খুব দুর্বল, আমার তো নিজের কোনো ক্ষমতা নাই, তুমি আমার এই নোংরা কাম থেকে বাঁচাও। আল্লাহ তো রহমান, তুই যদি মন থেকে কান্দোস, আল্লাহ কি তোর ডাক না শুইনা থাকব? সুভান কাকার কথাগুলা রতনের বুকের ভিতর এক্কেবারে তীরের মতো বিঁধল। মনে হইল যেন অনেক দিনের শুকায়া যাওয়া একটা মরা গাছে কেউ পানি ঢাইলা দিছে। রতন চোখের পানি মুইছা উইঠা দাঁড়াইল। কাকার কদম বসি কইরা কইল, কাকা, তুমি আইজ আমার চোখ খুইলা দিলা, আমি আইজ থাইকাই তোমার কথা মতো চলুম, আমি আর ওই নোংরা রাস্তায় যামু না। রতন বুক ভরা সাহস নিয়া বাড়ির দিকে রওনা দিল। আইজ তার মনের ভিতর একটা অন্যরকম জেদ চাপছে। সে আর হার মানব না, সে শয়তানের লগে জোর সে লড়াই করব। বুকের ভিতর একটা আগুনের মতো জ্বলতাছে, যেভাবেই হোক এই নরক থেকে বাইর হইতে হইব। সন্ধ্যার পর যখন রাইত নাইমা আইল, রতন নিজের ঘরে গিয়া দাঁড়াইল। বিছানার উপরে তার ওই বড় মোবাইলটা পইরা আসিল। আগে এই মোবাইলটা দেখলে তার বুকের ভিতর একটা অন্যরকম টান লাগত, কিন্তু আইজ তার মোবাইলটারে একটা জ্যান্ত সাপের মতো মনে হইতাছে। রতন মোবাইলটা হাতে নিল, তারপর সোজা মায়ের ঘরে গিয়া মায়ের হাতে দিয়া কইল, মা, এই মোবাইলটা তুমি রাইখা দাও, কালকার সকালে আমার বিবা, এর আগে আমি চাইলেও দিবা না। মা তো অবাক, যেই পোলা মোবাইল ছাড়া এক দণ্ড থাকতে পারে না, সে আইজ নিজে আইসা মোবাইল দিয়া যাইতাছে। মায়ে কিছু জিগাইল বা, শুধু কইল, আচ্ছা, আমি রাইখা দিতেছি। রতন নিজের ঘরে আইসা বিছানায় শুইল, কিন্তু অভ্যাস তো আর এত সহজে ছাড়ে না। একটু রাত হইতেই রতনের বুকের ভিতর কেমন জানি ধরফর শুরু হইল। মনে হইতাছে মাথার ভিতরে কে জানি হাতুড়ি দিয়া বাড়ি মারতাছে, হাত দুইটা নিষ্পিস করতাছে মোবাইলটা ধরার লাইগা। তার মনে হইতাছে খালি একবার, শুধু 1 মিনিটের লাইগা মোবাইলটা হাতে নিয়ে দেখি। রতন বিছানায় এপাশ ওপাশ করতাছে, কিছুতেই তার ঘুম আসতাছে না। এক পর্যায়ে সে বিছানার থেকে উঠেই পড়ল মায়ের ঘরে যাবার লাইগা, কিন্তু দরজার কাছে যাইতেই তার সুভান কাকার কথা মনে পড়ে গেল। কাকা কইছিল, যখনই এমন লাগবো তুই ভাইবা নিবি এটা শয়তানের ডাক, তুই এই ডাক শুনবি না। রতন দরজার কাছ থেকে ঘুরে আইসা আবার বিছানায় বসল। 2 হাত দিয়া নিজের মাথা চাইপা ধইরা চোখ বন্ধ কইরা জোরে জোরে শ্বাস নিতে লাগল। সে মনে মনে কইতে লাগল, না, আমি যামু না, আমি আর ওই আগুনে পুরমু না, আমার কষ্ট হইলেও আমি আইজেই বিছানায় শুয়ে থাকুম। রতন আউজুবিল্লাহ পড়া শুরু করল। তার চোখের কোনা দিয়া পানি গড়াইয়া পড়তাছিল কষ্টের চোটে। মনে হইতাছে কেউ যেন তার শরীরের ভিতর থেকে মাংস টাইনা ছিকতাছে। এমন একটা ছটপটানি, এমন একটা পাগলামি তার ভর করছিল। কিন্তু রতন আইজ দাঁতে দাঁত চাইপা পইরা রইল। সে বালিশের মধ্যে মুখ গুইজা কানতে কানতে কইল, আল্লাহ, আমারে শক্তি দাও, আমি আর হার মানতে চাই না। ওই যে বালিশে মুখ গুইজা রতন কান্তাছিল, ওই রাতটা আসিল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। রাত পার হইয়া সকালের আজান যখন কানে আইল, রতন বুঝা গেল আইজ সে জুইতা গেছে। এইভাবেই শুরু হইল তার নতুন এক জীবন। পরের দিন থাইকাই সে ওই সর্বনাশা বড় মোবাইল বেচা ছোট বাটনওয়ালা মোবাইল কিনা নিল। রাইত হইলে সে মায়ের লগে বৈশা গপ্প করত, আর দিনের বেলা গেরামের পোলাপানের লগে মাঠে গিয়া এমন দৌড়ানি দিত যে রাইতে বিছানায় পিঠ লাগাইতেই এক্কেরে মরা ঘুমাইসা যাইত। দেখতে দেখতে 2টা মাস পার হইয়া গেল। রতনের মুখের ওই মরা মরা ভাবটা এখন আর একটুও নাই। চোখের নিচের ওই কালা দাগ এক্কেরে উধাও হইয়া গেছে। পোলাটার চেহারায় আজ আবার আগের মতোই আসমানের পরিষ্কার আলো ফিরা আইছে।
এখন সে 5 ওয়াক্ত মসজিদে যায়, সবার লগে হাইসা হাইসা কথা কয়। শয়তানের ওই নোংরা মাকড়সার জাল ছিঁড়া সে আজ এক্কেরে স্বাধীন হইয়া গেছে। আজ আপনারে রতনের এই কিস্সাটা কইতে গিয়া আমার নিজেরই বুকটা ফাইটা যাইতাছে, গলাটা ধইরা আইতাছে। আহারে, আমার কত চেনাশোনা ভাই ব্রাদার আইজও এই